পূর্ববর্তী পাঠে আমি নবম শ্রেণীর ইতিহাস বিষয়ে পঞ্চম অধ্যায় জারতন্ত্র থেকে সমাজতন্ত্রে উত্তরণ বিষয়ে আলোচনা করেছি। রাশিয়ার সমাজতান্ত্রিক রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশে যার ভূমিকা ছিল অনন্য তিনি হলেন লেনিন। আজ পঞ্চম অধ্যায়ে জারতন্ত্রের পতন ও দ্বিতীয় পর্বের নভেম্বর বিপ্লবে লেনিনের ভূমিকা, তার এপ্রিল থিসিস ঘোষণা, রুশ বিপ্লবে বলশেভিকদের সাফল্যের কারণ, লেনিনের নতুন অর্থনৈতিক নীতি এবং রাশিয়া ও সমকালীন বিশ্বের রাজনীতি, সমাজ, অর্থনীতিতে রুশ বিপ্লবের প্রভাব নিয়ে আলোচনা করব। প্রথমেই আলোচনায় আসি রুশ বিপ্লবে লেনিনের ভূমিকা প্রসঙ্গে। বিশিষ্ট তাত্ত্বিক, সংগঠক ও দেশনেতা ভ্লাদিমির ইলিচ উলিয়ানভ, যিনি লেনিন নামে সমধিক পরিচিত, তিনি ছিলেন রুশ বিপ্লবের প্রধান নেতা এবং বিশ্বে সমাজতান্ত্রিক রাষ্ট্রের জনক। মার্ক্সবাদী তত্ত্বে বিশ্বাসী লেনিন মনে করতেন একমাত্র সমাজতান্ত্রিক পথেই রুশ জাতির মুক্তি সম্ভব। 1898 খ্রিস্টাব্দে তিনি সোশ্যাল ডেমোক্র্যাটিক দলে যোগ দিয়ে জার বিরোধী কাজকর্মে লিপ্ত হন। তিনি উপলব্ধি করেছিলেন সমগ্র রাশিয়া জারের কারাগারে পরিণত হয়েছে, তাই বৈপ্লবিক কাজকর্ম পরিচালনার জন্য তিনি সুইজারল্যান্ডে স্বেচ্ছা নির্বাসনে যান। এখানেই অবস্থানকালে ইস্ক্রা, যার অর্থ স্ফুলিঙ্গ, নামক এক পত্রিকায় মার্ক্সীয় দর্শন ও তার বৈপ্লবিক মতাদর্শ প্রচার করেন। 1903 খ্রিস্টাব্দে লন্ডনে অনুষ্ঠিত সোশ্যাল ডেমোক্র্যাটিক পার্টির দ্বিতীয় অধিবেশনে লেনিন দৃঢ়তার সঙ্গে ঘোষণা করেন যে রাশিয়ায় জারতন্ত্র ও পুঁজিবাদের উচ্ছেদ ঘটিয়ে কৃষক ও শ্রমিক শ্রেণীর নেতৃত্বে সর্বহারার একনায়কতন্ত্র প্রতিষ্ঠিত হবে। 1903 খ্রিস্টাব্দে সোশ্যাল ডেমোক্র্যাটিক দল নীতিগত প্রশ্নে দুটি ভাগে বিভক্ত হয়ে পড়ে। এক, বলশেভিক, যার অর্থ সংখ্যাগরিষ্ঠ, এবং মেনশেভিক, যার অর্থ সংখ্যালঘিষ্ঠ। 1905 খ্রিস্টাব্দের বিপ্লব আন্দোলন ব্যর্থ হলে লেনিন বলশেভিক মতাদর্শে দীক্ষিত হন। 1912 খ্রিস্টাব্দে মেনশেভিকদের সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করে তিনি স্বতন্ত্র বলশেভিক পার্টি গঠন করেন এবং দলের প্রচার কার্যের জন্য প্রাবদা নামে মুখপত্রটি প্রকাশ করেন। 1917 খ্রিস্টাব্দের 8ই মার্চ রাজধানী পেট্রোগ্রাডে শ্রমিক ধর্মঘটের মাধ্যমে যে বিপ্লবের সূচনা হয়েছিল তাতে সেনাবাহিনী যোগ দিয়ে সর্বাত্মক আন্দোলনে রূপ দিলে 13ই মার্চ জার দ্বিতীয় নিকোলাসের পদত্যাগের পর জারতন্ত্রের অবসান ঘটে এবং প্রিন্স জর্জ লুভভের নেতৃত্বে রাশিয়ায় অস্থায়ী বুর্জোয়া প্রজাতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয়। কিন্তু অস্থায়ী সরকার কোনো রকম অর্থনৈতিক পুনর্গঠন করতে সক্ষম হয়নি। এই অবস্থায় কেরেনস্কি শাসন ক্ষমতা দখল করলেও যুদ্ধবিধ্বস্ত রাশিয়ায় সৈনিক, শ্রমিক, কৃষকদের দাবি শান্তি, খাদ্য ও জমির পুনর্বণ্টন করতে পারেননি। লেনিনের ক্ষমতা দখলের আহ্বান এর থেকেই শুরু হলো। জাতির এই প্রচণ্ড সংকটকালে লেনিন সুইজারল্যান্ডের নির্বাসন থেকে স্বদেশে ফিরে এসে বুর্জোয়া প্রজাতান্ত্রিক সরকারের হাত থেকে ক্ষমতা দখলের জন্য বলশেভিকদের আহ্বান জানালেন। 1917 খ্রিস্টাব্দের 16ই এপ্রিল তার বিখ্যাত
এপ্রিল থিসিস ঘোষণা করলেন। এই ঘোষণায় লেনিন বললেন, সোভিয়েতের হাতে সমস্ত ক্ষমতা অর্পণ করতে হবে, রাশিয়ার সমস্ত জমি অধিগ্রহণ করে তা রাষ্ট্রীয়করণ করতে হবে, প্রথম বিশ্বযুদ্ধ থেকে রাশিয়া বিরত থাকবে, রাশিয়ার সৈনিক, কৃষক ও শ্রমিকদের জন্য শান্তি, জমি ও রুটির তত্ত্ব বাস্তবায়িত করা হবে, রাশিয়াতে সর্বহারা শ্রেণীর একনায়কতন্ত্র প্রতিষ্ঠিত হবে। এপ্রিল থিসিস ঘোষণার মাধ্যমে লেনিন রাশিয়ায় মার্চ বিপ্লবকে নভেম্বর বিপ্লবে রূপান্তরিত করতে সক্ষম হয়েছিলেন। লেনিন ঘোষণা করেছিলেন, বলশেভিক দল ক্ষমতা পেলে শ্রমিককে দেবে রুটি, কৃষককে জমি এবং সৈনিককে দেবে শান্তি। লেনিনের ঘোষণায় রাশিয়ার সমস্ত সোভিয়েতগুলিতে বলশেভিক দলের ক্ষমতা বৃদ্ধি ঘটে। 25শে অক্টোবর শ্রমিকদের বিশাল বিক্ষোভ মিছিলে পেট্রোগ্রাড শহর উত্তাল হয়ে ওঠে। লেনিনের সহযোগী ট্রটস্কি লাল ফৌজ গঠন করে সরকারি ভবন, টেলিফোন অফিস, টেলিফোন এক্সচেঞ্জ, সরকারি ব্যাংক দখল করে। এই অবস্থায় অস্থায়ী সরকারের প্রধানমন্ত্রী কেরেনস্কি পলায়ন করলে লেনিন দীপ্ত কণ্ঠে স্থায়ী সোভিয়েত সরকার প্রতিষ্ঠার কথা ঘোষণা করলেন। 25শে অক্টোবর রুশ বর্ষপঞ্জি অনুযায়ী 7ই নভেম্বর নতুন বর্ষপঞ্জি অনুযায়ী। এইভাবে লেনিনের বলিষ্ঠ ও সুযোগ্য নেতৃত্বে এক মহান বিপ্লবের মধ্য দিয়ে বলশেভিক দল রাশিয়ায় সর্বহারার এক নায়কত্ব প্রতিষ্ঠা করেন। মার্কস এঙ্গেলসের দর্শন লেনিনকৃত ভাষ্যের মাধ্যমে পৃথিবীর বুকে তার বাস্তব রূপ পরিগ্রহ করল। রাশিয়া লাভ করল এক নতুন জীবন, আর লেনিন হয়ে উঠলেন বিশ্বের শোষিত নিপীড়িত মানুষের মুক্তিপথের দিশারি। এই পর্যন্ত রুশ বিপ্লবে লেনিনের ভূমিকা আমি আলাপ আলোচনা করলাম। আবার আলোচনায় ফিরে আসি। লেনিনের নতুন অর্থনৈতিক নীতি, নিউ ইকোনমিক পলিসি নেপ সম্পর্কে তিনি কী পদক্ষেপ নিয়েছিলেন। পশ্চিমী দেশগুলির অর্থনৈতিক কবল থেকে মুক্তি, গৃহযুদ্ধে যেটা সংগঠিত হয়েছিল 1918 থেকে 1921 খ্রিস্টাব্দে, বিধ্বস্ত রাশিয়ার অর্থনৈতিক পুনর্গঠন এবং বিদেশি আক্রমণ থেকে রাশিয়াকে রক্ষা করা প্রভৃতি উদ্দেশ্যে লেনিন বিশুদ্ধ মার্ক্সবাদের পথ থেকে সরে এসে 1921 খ্রিস্টাব্দে নতুন অর্থনৈতিক নীতি বা নিউ ইকোনমিক পলিসি ঘোষণা করেন। নতুন অর্থনৈতিক নীতির দ্বারা বিভিন্ন ক্ষেত্রে পদক্ষেপ নেওয়ার কথা ঘোষিত হয়েছিল। যেমন কৃষিক্ষেত্রে সরকার কৃষকদের উদ্বৃত্ত ফসল কেড়ে নেবে না, শস্যের পরিবর্তে কৃষকরা নগদ অর্থে কর দিতে পারবে, জমিতে সরকারি কর্তৃত্ব থাকলেও মালিকানা সত্ত্ব কৃষকদের হাতে থাকবে, কৃষি ব্যাংক গঠন ও কৃষিক্ষেত্রে উন্নত প্রযুক্তি ঘটিয়ে কৃষি ব্যবস্থার উন্নতি ঘটানো হবে। দ্বিতীয়ত শিল্পক্ষেত্রেও বিভিন্ন পদক্ষেপ ঘোষিত হয়েছিল। যেমন ছোট ও মাঝারি শিল্প প্রতিষ্ঠানগুলির উপর থেকে সরকারি নিয়ন্ত্রণ তুলে দিয়ে সেগুলিকে ব্যক্তিগত মালিকানা সত্ত্ব দেওয়া হবে। বৃহৎ ও ভারী শিল্প প্রতিষ্ঠানগুলি সরকারি মালিকানায় থাকবে। শিল্প প্রতিষ্ঠানগুলি স্বতন্ত্র সংস্থায় ভাগ করে সেগুলির উপর শিল্পপণ্য বিক্রয়ের দায়িত্ব দেওয়া হবে। শ্রমিকদের ন্যায্য মজুরি প্রদান, কর্মদক্ষতা বৃদ্ধির উদ্যোগ নেওয়া হবে। তৃতীয়ত ব্যবসা বাণিজ্য ক্ষেত্রেও কতগুলি পদক্ষেপ নেওয়া হয়েছিল। যেমন বৈদেশিক বাণিজ্য সরকারের নিয়ন্ত্রণে রাখা হবে, আভ্যন্তরীণ বাণিজ্যের ক্ষেত্রে রাষ্ট্রীয় স্থানীয় ব্যবসায়ীদের ব্যক্তিগত মূলধন বিনিয়োগের সুযোগ দেওয়া হবে।
ক্রেতাদের সমবায় গঠনে উৎসাহিত করা হবে। লেনিনের এই নতুন অর্থনৈতিক নীতি গৃহযুদ্ধ বিধ্বস্ত রাশিয়াকে এক কঠিন অগ্নি পরীক্ষার মধ্যে নিক্ষিপ্ত করেছিল। তিনি সময়োপযোগী ও বাস্তব ভিত্তিক অর্থনীতির প্রয়োগ করে রাষ্ট্রীয় নিয়ন্ত্রণে রাশিয়ার কৃষি, শিল্প, ব্যবসা বাণিজ্যের উন্নতি ঘটান, অর্থাৎ প্রয়োজন ভিত্তিক মিশ্র অর্থনীতির প্রবর্তন করে লেনিন রাশিয়া তথা রুশ বিপ্লবকে সফলতার পথে এগিয়ে নিয়ে যান। এত সময় তোমাদের আমি নতুন অর্থনৈতিক নীতি সম্পর্কে আলোচনা করলাম। এবার আবার আলোচনায় ফিরে আসি। সমকালীন বিশ্বের রাজনীতি, সমাজ, অর্থনীতিতে 1917 খ্রিস্টাব্দের রুশ বিপ্লবের প্রভাব সম্পর্কে আলোচনা করব। রাজনৈতিক ক্ষেত্রে রাশিয়ার অভ্যন্তরে ও বিশ্বে রুশ বিপ্লবের প্রভাব পড়েছিল সুদূর প্রসারী। বলশেভিক দল জারের আমলের সেনেট, ডুমা বা সংসদ জেমেস্টোভ জেলা পরিষদগুলি ভেঙে দেয়। দেশের পুরনো সেনাবাহিনী ভেঙে লালফৌজ গঠন করা হয়। এইভাবে পুরনো ব্যবস্থার অবসান ঘটানো হয়। দ্বিতীয়ত, দেশের সর্বত্র সাধারণ মানুষকে নিয়ে সোভিয়েত বা পরিষদ গঠন করে সেগুলির হাতে দেশের যাবতীয় ক্ষমতা তুলে দেওয়া হয়, অর্থাৎ সোভিয়েতের ক্ষমতা বৃদ্ধি করা হয়। তৃতীয়ত, 101 জন সদস্য বিশিষ্ট সরকারে বলশেভিক দলের সদস্য সংখ্যা ছিল 62 জন এবং কৃষক, শ্রমিক, সেনাদের সদস্য সংখ্যা ছিল 39 জন। মোট 101 জন নিয়ে একটি সর্বরুশীয় সরকার প্রতিষ্ঠিত হল। বলশেভিক বিপ্লবের মাধ্যমে রাশিয়ায় সর্বপ্রথম শ্রমিক ও কৃষক শ্রেণীর সমাজতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়। পরবর্তীকালে পৃথিবীর বিভিন্ন দেশে সমাজতন্ত্রের আদর্শ ছড়িয়ে পড়ে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর পূর্ব ইউরোপে ও এশিয়ার কোনো কোনো দেশে সাম্যবাদী সরকার প্রতিষ্ঠিত হয়। পঞ্চমত, বলা যায় যে রুশ বিপ্লবের প্রভাবে ভারত, চীন সহ বিশ্বের বিভিন্ন দেশের পরাধীন জাতিগুলির মধ্যে মুক্তি আন্দোলনের জোয়ার প্রবাহিত হয়। ষষ্ঠত, বলা যায় রুশ বিপ্লবের প্রভাবে বিশ্বের বিভিন্ন দেশে শ্রমিক শ্রেণীর রাজনৈতিক চেতনা বৃদ্ধি পায় এবং শ্রমিক শ্রেণী তাদের দাবি আদায়ের জন্য ট্রেড ইউনিয়ন গঠন করেন। রুশ বিপ্লবের ফলে বিশ্বে দুই পরস্পর বিরোধী শক্তিজোট গড়ে ওঠে। সোভিয়েত রাশিয়ার নেতৃত্বে সমাজতান্ত্রিক জোট এবং পৃথিবীর অন্যান্য দেশে ধনতান্ত্রিক জোট গড়ে ওঠে। আমি এত সময় তোমাদের রুশ বিপ্লবের রাজনৈতিক প্রভাব রাশিয়া এবং বিশ্বে কতটা পড়েছিল সে সম্পর্কে আলোচনা করলাম। এবার বিষয়বস্তু পাঠিয়ে দিচ্ছি। আবার আলোচনায় ফিরে আসি। এবার রুশ বিপ্লবের প্রভাব সামাজিক ক্ষেত্রে কি কি প্রভাব পড়েছিল সে সম্পর্কে আলোচনা করতে চলেছি। প্রথমেই বলি যে রাশিয়ায় বলশেভিক সরকার পুরাতনতন্ত্রের অবসান ঘটায়। জারতন্ত্রের অপশাসন, অভিজাত শ্রেণীর বিশেষ অধিকার বাতিল হয়, বিপ্লব বিরোধী বহু মানুষকে নির্বাসন দণ্ড দেওয়া হয়, প্রতি বিপ্লব দমন করার জন্য চেকা নামক গুপ্ত পুলিশ বাহিনী গঠন করা হয়।
দ্বিতীয়ত বলা যায় যে ধর্মীয় স্বাধীনতার অধিকার প্রবর্তিত হয় রুশ বিপ্লবের ফলে। গির্জার সম্পত্তি বাজেয়াপ্ত করে তা জাতীয়করণ করা হয়। শিক্ষা প্রতিষ্ঠানে ধর্মনিরপেক্ষ শিক্ষা ব্যবস্থার প্রচলন করায় অন্যান্য দেশ এই ব্যবস্থার দ্বারা প্রভাবিত হয়েছিল। তৃতীয়ত বলা যায় কৃষক, শ্রমিক ও অন্যান্য মেহনতি মানুষদের পরিচালনায় সর্বহারার সরকার প্রতিষ্ঠা করা হয়। এমনকি রুশ সমাজে অরুশি জাতিগুলিকে সমমর্যাদা ও সম অধিকার দিয়ে রুশ জীবনের অঙ্গীভূত করা হয়। এইভাবে সর্বহারার সরকার প্রতিষ্ঠা করা হয়। বিশ্বে রুশ বিপ্লবের ফলে রাশিয়াতে যেমন সমাজতান্ত্রিক রাষ্ট্রের উদ্ভব ঘটল, সেই রকমভাবে বিশ্বের বিভিন্ন রাষ্ট্রে এই সমাজতান্ত্রিক বা সাম্যবাদী ভাবধারা ছড়িয়ে পড়ল। লেনিনের নেতৃত্বে এবং বলশেভিক দলের উদ্যোগে রাশিয়া বিশ্বের সর্বপ্রথম সমাজতান্ত্রিক বা সাম্যবাদী রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে। রুশ সাম্যবাদের প্রভাবে এশিয়া, আফ্রিকা, ইউরোপ সহ বিশ্বের বিভিন্ন দেশে সাম্যবাদী ভাবধারার বিস্তার ঘটে। শ্রমিক শ্রেণীর মর্যাদাও বৃদ্ধি ঘটে। রাশিয়ার সাম্যবাদী ভাবধারার গতিরোধ করার জন্য বিশ্বের বিভিন্ন দেশের ধনতান্ত্রিক রাষ্ট্রগুলি শ্রমিক কল্যাণমূলক কর্মসূচি গ্রহণ করে। এইভাবে রুশ বিপ্লবের সামাজিক প্রভাব রাশিয়া এবং বিশ্বে প্রবল আলোড়ন সৃষ্টি করেছিল। এবার আমি তোমাদের সামাজিক প্রভাব সংক্রান্ত বিষয়বস্তু পাঠিয়ে দিলাম। আর রুশ বিপ্লবের অর্থনৈতিক প্রভাব সম্পর্কে আলোচনা ফিরে আসি। রুশ বিপ্লবের পর বলশেভিক দল রাশিয়ায় সর্বহারার একনায়কতন্ত্র প্রতিষ্ঠা করে। এই উদ্দেশ্যে কৃষক ও শ্রমিক শ্রেণীর অর্থনৈতিক উন্নতি সাধিত হয়। জমিদারদের জমি কেড়ে নিয়ে কৃষকদের মধ্যে বিনামূল্যে বিলি করা হয়। কারখানাগুলি জাতীয়করণ করে সেগুলি পরিচালনার দায়িত্ব দেওয়া হয় শ্রমিক শ্রেণীর হাতে। শ্রমিকদের কাজের সময়সীমা 8 ঘন্টা বেঁধে দেওয়া হয়। রুশ বিপ্লবের ফলে ব্যক্তিগত মালিকানার অবসান ঘটে। বলশেভিক সরকার সম্পত্তিতে ব্যক্তিগত মালিকানার অবসান ঘটিয়ে দেশের যাবতীয় উৎপাদনের উপকরণ ও প্রাকৃতিক সম্পদের উপর রাষ্ট্রীয় মালিকানা প্রতিষ্ঠা করে। রেল, ব্যাংক, শিল্প কারখানাগুলির জাতীয়করণ করা হয়। রুশ বিপ্লবের প্রভাব, বিশেষত অর্থনৈতিক ক্ষেত্রে প্রভাব বিশ্বে ব্যাপকভাবে পড়েছিল। 1929 খ্রিস্টাব্দে বিশ্বব্যাপী অর্থনৈতিক মহামন্দার ক্ষতিকর প্রভাব শুধু সোভিয়েত ইউনিয়নে পড়েনি, কারণ সোভিয়েত ইউনিয়ন সমাজতান্ত্রিক অর্থনৈতিক নীতি গ্রহণ করেছিল। এর ফলে সমাজতান্ত্রিক অর্থনীতি পৃথিবীর বিভিন্ন দেশে জনপ্রিয় হয়ে উঠেছিল। তাহলে কৃষি শিল্পের জাতীয়করণ, ধনবন্টন ব্যবস্থার গণমুখীকরণ, শোষণহীন সমাজ বিশ্বের সামনে দৃষ্টান্ত হয়ে উঠেছিল রাশিয়া। এত সময় আমি তোমাদের রাশিয়া এবং বিশ্বে রুশ বিপ্লবের প্রভাব সম্পর্কে আলোচনা করলাম। আমি বিষয়বস্তু পাঠিয়ে দিচ্ছি এবং আলোচনা এই পর্যন্ত সমাপ্ত করলাম।